ভগবত গীতা পড়ছিলাম। এই বইটা কিনেছি রিসেন্টলি, কিছুদিন আগে। বইটা পড়তে পড়তেই মনে হলো যে শ্রীকৃষ্ণ আমার লাইফে অ্যাটলিস্ট অনেকটা চেঞ্জেস এনেছে ছোটোবেলা থেকে আজকের এই মোমেন্ট অবধি। তো সেটাই আমি বলতে চাই, তোমাদের সকলের সাথে শেয়ার করতে চাই। আশা করি তোমাদের ভাল লাগবে। ছোটোবেলা থেকেই আমি বড্ড চুপচাপ একজন ছেলে ছিলাম। সবাই আমায় খুব ভালোবাসতো। সবাই ওই হয় না, একটু গাবলু গুবলু টাইপের ছিলাম, তো ওই জন্য সবাই এসে গাল টিপে দিত। এটা ভালোও লাগতো, এমন না যে খারাপ লাগতো জিনিসটা। তো মা বাবা বলতো যে তুই এত চুপচাপ কেন, কথা বল, ক্লাবে যা, সবার সাথে মেলামেশা কর। কিন্তু আমি চুপচাপ, এটাই আমার নেচার ছিল। তো স্কুলের টিচাররাও বলতেন যে ঋষভ এত চুপচাপ কেন। আমার নাম ঋষভ। স্কুলের টিচাররা বলতেন ঋষভ এত চুপচাপ কেন, ওকে একটা কোনো ক্লাবে অ্যাডমিশন দেওয়ান, বা ওকে কোনো রকম ক্রিকেটে অ্যাডমিশন দেওয়ান, যাতে ও এই কথা বলতেও পারে। কারণ আমি একেবারেই ওই সো কল্ড আনসোশ্যাল ছিলাম, যে কারোর সাথে বেশি কথা বলতাম না, নিজের জগৎ নিয়ে থাকতাম। খালি পড়াশোনা, বাড়ি, আবার পড়াশোনা, বাড়ি, স্কুল, এইসব নিয়েই আমি ছিলাম। তো এইভাবেই বেশ বড় হচ্ছিলাম। কোনো দিন আমার আগেনস্টে কোনো কমপ্লেনও আসেনি, কারণ আমি চুপচাপ থাকতাম, চুপচাপ যা দেখতাম শুধু শুনতাম, নিজের পড়াশোনায় খালি ফোকাস করতাম। চুপচাপ থেকে যতটা পেরেছি আমি আমার নিজের কাজই করেছি। কখনো এমন কখনো হয়নি যে মানে চুপচাপ থাকা মানে এটা নয় যে আমি কেউ কিছু খারাপ করলে আমি কখনো তাকে কিছু বলিনি, এরকম না। মানে কেউ এরকম ছিল না যে আমার সাথে সে খারাপ কোনো বিহেভিয়ার করবে বা কিছু করবে। তো নর্মালি আমি আমার মতো করেই থাকতাম, চুপচাপ। তো আমার ফ্রেন্ডসরা থাকতো, মানে যাদের আমি পুলকারে যেতাম স্কুলে। তো যারা আমার সেই সময় ফ্রেন্ডস ছিল, তারা আমাকে একটু কাইন্ড অফ বুলি করতো। বাট বুলি বলবো না, ঠিক আছে, বাচ্চাদের মধ্যে, ছোটদের মধ্যে এই জিনিসগুলো চলে, এটা এমন কোনো একটা ফ্যাক্টর নয়। তো এরকম করেই চলছিল। চলতে ক্লাস 10-এ উঠলাম। তো ইয়ারটা আমার যতদূর মনে আছে, ইট ওয়াজ 2018। 2018-এ আমি এতে উঠলাম, ক্লাস 10-এ উঠলাম। ক্লাস 10-এ উঠলাম, মাধ্যমিক এক্সামিনেশন দিলাম। তোমরা যারা জানো না তাদের জন্য বলছি, মাধ্যমিক এক্সামিনেশন হলো ক্লাস 10-এর এক্সামিনেশন। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়তাম, তো ক্লাস 10-এর বোর্ডস দিয়েছিলাম। তো বোর্ডসের পরে হিউম্যানিটিস নিলাম, আর্টস নেওয়ার পরে আমি আমার স্কুলেই অ্যাডমিশন নিয়েছিলাম ক্লাস 11 অবধি। তো ফার্স্ট ডে স্কুলে গেলাম। স্কুলে গিয়ে ইনঅ্যাগুরেশন প্রোগ্রাম হলো, ফ্রেশার্সদের ওয়েলকাম করা হলো, যেরকম করে করা হয়, প্রোগ্রাম হলো, যেসব হয়, যেগুলো ইউজুয়ালি হয়। তো অ্যাজ ইউজুয়াল ওখানেও নতুন কিছু মুখ দেখলাম। পুরনো আমার কিছু বন্ধু ছিল, তাদের সাথেও কথা বললাম, জানলাম তারা অনেকে সায়েন্সে গেছে, কেউ কমার্সে গেছে। বাট যে আমার খুব ফেভারিট ফ্রেন্ড ছিল বলছি কেন, তার কারণ আছে। সে আমার মতো হিউম্যানিটিসে নিয়েছিল, মানে আর্টসই নিয়েছিল। এবারে ফার্স্ট ডে প্রোগ্রামটা হলো, ফার্স্ট ডে ক্লাস হলো। ক্লাসে অনেক নতুন মুখ দেখলাম। তাও ধরে নিতে পারো মোর দ্যান 70 স্টুডেন্টস আমাদের ক্লাসে ছিল। তো ফার্স্ট ডে একটু আমার, যেটা বললাম যে আমি ছোটোবেলা থেকে সিন্স খুবই চুপচাপ ছিলাম, একটু শাইও ছিলাম। তো ওই জন্য বুঝতেই পারছো যে এরকম একজন হঠাৎ করে এসে যদি এতজনের মধ্যে পড়ে, তার কীরকম লাগতে পারে, স্পেশালি যদি তারা অন্য স্কুল থেকে আসে। তো ফার্স্ট ডেটা এইভাবেই স্টার্ট হলো। নতুন কিছু ছেলে মেয়েদের সাথে আলাপ হলো আমার, তাদের সাথে কথা বললাম।
তো সবাই মোটামুটি নিজেদের ওদের যারা চেনা আছে, অনেকে ডায়াসেশন থেকে এসেছিলো, অনেক বিএসএস থেকে এসেছিলো, সাউথ পয়েন্ট, অনেক আইসিএসসি বোর্ড থেকে এসেছিলো, অ্যাডমিশন নিয়েছিল, ক্লাস 11-এর অ্যাডমিশন, অন্য স্কুল থেকে অনেকে এসেছিলো। তো এরম করে আস্তে আস্তে অনেক নতুন মুখ দেখলাম। কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল যেরকম ছোটোবেলা থেকে ছিলাম, একটা কোণের মধ্যে চুপচাপ একা বসে সব কিছু অবজার্ভ করছিলাম, যেরকম সারা জীবন করে এসেছি, সারা জীবন বলতে ক্লাস 10 অবধি করে এসেছি, দেখছিলাম। তো আমি এটাই ভেবে নিয়েছিলাম যে বোধহয় ক্লাস 10টাও এইভাবেই চলে যাবে, সরি ক্লাস 11টাও এইভাবেই কেটে যাবে, পড়বো সেই সেম রুটিন, সেই পড়বো, পড়াশোনা, বাড়ি যাব, টিউশন যাব, পড়বো, বাড়ি যাব, টিউশন যাব। আর এছাড়া আমার পার্সোনাল হবি বলতে আমার এক্সারসাইজ করতে খুব ভালো লাগে, ওয়ার্কআউট আমি করি, বই পড়তে আমার খুব ভালো লাগে, নানান রকম ফরেন অথার্সের বই আমি পড়ি, একটু সেলফ হেল্প টাইপের বই আমি পড়ি, আমার ভালো লাগে পড়তে। তো ফার্স্টে দেখছিলাম সবাইকে, স্কুলে কারা কারা এসেছিলো। তো বেশ কয়েকদিন ক্লাস হলো, 5-6 দিন ক্লাস হলো। 5-6 দিন ক্লাস হওয়ার পরে গরমের ছুটি পড়ে গেল, মানে সামার ভ্যাকেশন পড়ে গেল। সামার ভ্যাকেশন যখন পড়ে গেল, তখন আমাদের সামারের কিছু যেরকম দেয় না, যে সামার হোমওয়ার্কের কিছু সামারের টাস্ক অনেকে দেয়, তো সেই সামারের টাস্ক দিচ্ছিল, সামারে অনলাইনে পাঠিয়ে দিচ্ছিল, হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ ছিল, তো সেই গ্রুপে আমাকে পাঠিয়ে দেয়। তখন অবধি সব ঠিকঠাক ছিল, ঠিক আছে। এই যে আমি বললাম ঠিকঠাক ছিল, কেন ঠিকঠাক ছিল এটা তোমরা পরে বুঝতে পারবে, পুরো ব্যাপারটা শুনলে বুঝতে পারবে যে কেন আমি এই কথাটা বলছি। তারপরে তোমাদের আমি জানি না মনে আছে কিনা, 2019-এ ফণী বলে একটা সাইক্লোন এসেছিল, যেটা উড়িষ্যাতে অনেক হাই ইম্প্যাক্ট ফেলেছিল, মানে উড়িষ্যার অনেকেই খুব সাফার করেছিল, এর জন্য অনেকেই মারা গেছিল। গভর্নমেন্ট বোধহয়, আমার অ্যাজ ফার আই রিমেম্বার, গভর্নমেন্ট বোধহয় তাদের হেল্পও করেছিল। তো ফোনই হলো, সামার ভ্যাকেশন এন্ড হলো, মোস্ট প্রবাবলি 22 এপ্রিল আমার স্কুল স্টার্ট হলো, ঠিক আছে, আবার মানে সামার ভ্যাকেশনের পরে এবার আসল জিনিসটা স্টার্ট হলো, যার জন্য এই ভিডিওটা আমার করা, মানে যেটা মেন এই আমার ভিডিওটার মধ্যে। তো ফার্স্টে স্কুলে যখন গেলাম, স্কুলে গিয়ে আমি দেখছি আমার ভ্যাকেশনের পরে ফার্স্ট ডে স্কুল স্টার্ট হলো, স্কুলে গেলাম, স্কুলে গিয়ে যখন ঢুকলাম এন্ট্রেন্স দিয়ে, তখন দেখি একটা মেয়ে, খুব সুন্দর দেখতে, মানে ছোটোখাটো চেহারা, শর্ট হাইটের, আমি নিজেও শর্ট হাইটের, বাট ও আরেকটু শর্ট হাইট ছিল, মানে দেখলে বোঝা যাবে না যে ও ক্লাস 11-এ পড়ে। তো সেই মেয়েটা ওখানে আমাদের স্কুলে একটা বড় পেঁপে গাছ মতো ছিল, তো ওর নিচে ওখানে বসার একটা জায়গা থাকে, যেরকম পার্কে থাকে, ওরম জায়গায়ও বসে আছে। তো দেখলাম ওকে, আমি মিথ্যা বলবো না, প্রথম দিন দেখেই ভালো লেগে গেছে, এত মিষ্টি দেখতে, বাচ্চা বাচ্চা টাইপের দেখতে। হ্যাঁ, এই কথাটা আমি কাউকে কখনো বলিনি, এটা আমার নিজের ভেতরেই আমি সবসময় রেখেছি। তো ভাল লেগে গেল, ও কথা বললো ফার্স্টে এসে, আমি ওর নামটা নিচ্ছি না, বিকজ কারোর নাম নেওয়া ঠিক না ওভাবে তার পারমিশন ছাড়া। তো আমার খুব ভালো লাগলো তাকে, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওর আমায় ভালো লেগে গেছিলো, ঠিক আছে। আমি ওর দিকে তাকাতাম মাঝে সাঝে, ও আমার দিকে এরকম করে তাকাতো। তো এইভাবে ওই টাইমে যেটা হয়, যে টিনেজ টাইম, নতুন নতুন মুখ। তো তোমরা যারা স্কুলে এই টাইমটা দিয়ে পাস করেছো, তোমরা জানো যে এই সময় কী হতে পারে, কীরকম ফিলিংস আসে, কীরকম হরমোনাল চেঞ্জ হয়। তো ন্যাচারালি আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপও হলো, মানে ওই মেয়েটার আমার মধ্যে ফ্রেন্ডশিপ হলো, ফ্রেন্ডশিপই হয়েছে, অন্য কিছু হয়নি, অন্য কিছু ভেবো না, ঠিক আছে, নর্মাল ফ্রেন্ডশিপই হয়েছে। কারণ এটা তো আর বিদেশ না যে সব কিছু
খুললাম হয়, ওরকম কোনো ব্যাপার নেই, নর্মাল, যেরকম একটা নর্মাল ফ্রেন্ডশিপ থাকে ওরকমই ফ্রেন্ডশিপ হলো। এবার এরকম ফ্রেন্ডশিপটা ঠিকঠাক চলছিল। হঠাৎ করে একদিন, হ্যাঁ, একটা জিনিস বলে রাখি এখানে, আমি খুব প্রচণ্ড শাই টাইপের একটা ছেলে ছিলাম ওই সময়, এখন নেই, ওই সময় ছিলাম। মানে আমার মুখ থেকে কথা বার করানো মানে ভগবান দর্শন, এরকম একটা ব্যাপার। আর ও ছিল আমার একেবারে অপোজিট, প্রচণ্ড কথা বলতো, প্রচণ্ড চার্মিং ছিল, জলি ছিল, মানে ওই হয় না একটু ডেয়ার ডেভিল টাইপের, ওরকম ছিল। ডেয়ার ডেভিল টাইপের মানে কিন্তু কোনো খারাপ সেন্সে না, ভালো সেন্সে, এই যেরকম হয় অনেকেই এরকম তোমরা দেখতে পারবে আশেপাশে। তো ও প্রচণ্ড কথা বলতো, মানে আমি যেরকম আমার যা নেচার, ওর একদম তার অপোজিট নেচার ছিল। তো ও মাঝে সাঝে ওর ফ্রেন্ডসের গ্রুপে আমাকে ডেকে নিত, আমিও গিয়ে কথা বলতাম, আমিও আমার ফ্রেন্ডসের গ্রুপে ওকে ডাকতাম। ইউজুয়ালি ওই ম্যাক্সিমাম টাইমে আমার সাথে কথা বলতো, বিকজ আমি একেবারেই শাই টাইপের ছিলাম, কিন্তু ওই জন্য সেরমভাবে কখনোই কথা বলিনি। ওই আমাকে দিয়ে কথা বলাতো। জানি কথাটা শুনতে একটু অদ্ভুত লাগছে, বাট ওই মেনলি আমাকে সব কিছু বলতো। তো খুব ভাল লাগছিলো, বিকজ এর আগে কখনো এরকম আমার কোনো ফিমেল ফ্রেন্ড হয়নি স্কুল লাইফে, ক্লাস 10th অবধি। আমার মধ্যে একটা ব্যাপার ছিল যে, মানে সিন্স আমি খুব মোটা ছিলাম, একটু হেলদি টাইপের ছিলাম, তো আমার মধ্যে একটা ব্যাপার ছিল যে সব মেয়েরা আমাকে জাজ করবে, সবাই আমাকে জাজ করবে। মানে এই হয় না যে স্কুল লাইফে দেখবে কেউ যদি একটু বেশি মোটা থাকে তাকে বলে এই মোটা, এই মোটা, ওই মোটা, আমাকেও শুনতে হয়েছে অবভিয়াসলি, কিন্তু সেগুলো বন্ধুদের মধ্যে শুনেছি, ঠিক আছে, ওইগুলো কোনো বড় ব্যাপার না। বাট আমার নিজের একটা সামহাউ এই জিনিসটার মধ্যে মনের মধ্যে ঢুকে গেছিলো যে আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলি সে আমাকে জাজ করবে। তো ওই ভয়ে আমি, মানে ভয় না, আমার একটু আনকমফোর্টেবল ফিল হতো মেয়েদের সাথে কথা বলতে, ওই জন্য আমি কখনোই কারোর সাথে কথা বলিনি, কোনো মেয়ের সাথেই কথা বলিনি। আর চেনে আমাকে সবাই, অনেকেই চেনে। তো এই মেয়েটা যার কথা বলছিলাম, যে ও আবার অন্য স্কুল থেকে এসেছিলো, ওখানকেই মোস্ট প্রবাবলি একটা গার্লস স্কুল থেকেই এসেছিলো, ঠিক আছে। তো ওর সাথে ফার্স্ট টাইম ফ্রেন্ডশিপ হলো, কথা হলো, সবই ঠিকঠাক চলছিল, আমার ভালো লাগছিলো। কারণ দেখো, ছোটোবেলা থেকে আমি সবসময় ছেলেদের সাথে মিশে এসেছি, যতই আমাদের কোয়েড স্কুল হোক, ছোটো ছেলেদের সাথেই মিশেছি। হঠাৎ করে একটা মেয়ে যদি আসে ওরকম করে, তার সাথে যদি কথা হয়, সে যদি নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে কথা বলে, তো ন্যাচারালি একটা ডোপামিন স্পাইক হয় শরীরের মধ্যে। তোমরা বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি, যারা একটু নিউরো রিলেটেড একটু ইনফরমেশন রাখো, বা কোনো ডোপামিন, সেরোটিনিন এসব জানো, তারা বুঝতে পারবে যে কীরকম একটা অ্যাজ অ্যান ইন্ট্রোভার্ট অর অ্যাজ অ্যান শাই পারসন কীরকম ফিলিং আসে মনের মধ্যে যখন হঠাৎ কোনো একটা মেয়ে এসে কথা বলে তোমার সাথে। তো ও ওরকমই ছিল, ও নিজের থেকেই কথা বলতো। তারপরে ক্লাসেও একবার আমরা দুবারই পাশে বসেছিলাম, একবার বাসেও আমরা, মানে আমি বাড়ি যাচ্ছিলাম, ও আমার পাশে বসেছিল, তো এরকম করে নর্মালি ঠিকঠাক সব চলছিল। সাডেনলি একদিন এই ফ্রেন্ডশিপটা ভেঙে যাওয়ার রিজনটা আমি আজ অব্দিও জানি না কী রিজন, বাট ডিউ টু সাম রিজন ফ্রেন্ডশিপটা ভেঙে যায়। এবারে আমার প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, মানে বলে না যে চেস করতে থাকা, ওর সাথে কথা বলবো, কেন কথা বলছিল আমার সাথে, কী প্রবলেম। তো এরম একটা ব্যাপার আমার মধ্যে চলে এসেছিল যে ওই মেয়েটা কেন আমার সাথে কথা বলছে না। মানে ও আমাকে অ্যাকচুয়ালি ইগনোর করা স্টার্ট করে দিয়েছিল। আমি তো কম কথা বলি, বাট ও আমাকে, ওই আমাদের ফ্রেন্ডশিপটা ব্রেক হয়ে যাওয়ার পরে ও আমাকে ইগনোর করা স্টার্ট করে দিয়েছিল। তো আমার খুব মন খারাপ হতো, প্রচণ্ড খারাপ লাগতো, ভাবতাম যে কখন কথা বলবে। সবসময় একটা ওই যেগুলো করি আমরা ছোটোবেলা থেকে, যে স্টেটাস পোস্ট করতাম,
ইনস্টাগ্রাম, ফেসবুক, ওখানে স্টোরি দিতাম, দেখতাম ও দেখলো কি না, ও আমার সাথে কোনো রিপ্লাই দিলো কি না, ওকেও টেক্সট করতাম, কিন্তু ও সেরকমভাবে আমাকে অ্যাভয়েড করা স্টার্ট করে দিয়েছিল। এবারে কারণটা কি, কী জন্যে হয়েছে, কেন হয়েছে, আমি আজ অবধিও সেই রিজনটা জানি না। তো হয়তো ওরও কোনো সমস্যা ছিল, তাই জন্যই বোধহয় ও হয়নি ফ্রেন্ডশিপটা। হয় এরকম অনেক সময়ই দেখবে তোমাদের লাইফে এরকম অনেকেই আসে যাদের সাথে তোমাদের ফ্রেন্ডশিপ হয়, বা সেই ফ্রেন্ডশিপটা লং লাস্টিং হয় না, অনেক রকম রিজনস থাকে। বাট আমি রিজনস জানার কখনোই চেষ্টা করিনি, আমি সবসময় চেয়েছি রিকানেক্ট করার, কিন্তু সেটা হয়নি। ওই সময় 2019-এর কথা আমি বলছি। তো ওরম করে কাটলো, 2019 কাটলো। 2020-তে কোভিড পড়ে গেল, লকডাউন পড়ে গেল। তখন আমার নানান রকম বন্ধুদের সাথে আমি মানে বন্ধুদেরকে বলে ওর সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কারণ সত্যি বলতে দেখো, একটা সত্যি কথা বলি তোমাদের সবাইকে, ঠিক আছে? সেটা হলো যে কেউ যে যেরমই হোক না কেন, সে তো আমার এক সময় ফ্রেন্ডস ছিল, তাই না? এবারে ওই টাইমের আমার ম্যাচিউরিটিতে আমার মনে হয়েছে যে যদি ওর কোনো কারণে খারাপ লাগে, তো সেই খারাপ লাগানোটাকে আমাকে ভাঙতে হবে, আর ভেঙে ওর সাথে আমার কথা বলতে হবে। তো এটা সেই সময় ম্যাচিউরিটিতে আমার মনে হয়েছে, আমি ওর কথা জানি না, বাট আমি আমার কথা বলছি। তো আমি সেটাই চেষ্টা করেছিলাম যে কথা বল, মানে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম যে কথা বলানোর জন্য। তোমরা হয়তো অনেকে এটা দেখলে আমাকে বলবে যে এত কাউকে তেলানোর কী দরকার আছে, এত কাউকে রিকোয়েস্ট করার কী দরকার আছে, সে কথা বলতে চাইছে না তো বলছে না। বাট আমার সামহাও মনে হয়েছিল যে মেবি আমি যদি ইনিশিয়েটিভটা নিই, তাহলে হয়তো রিলেশনটা আর ফ্রেন্ডশিপটা আবার ফিরে আসতে পারে, কিন্তু সেরকম কিছুই হয়নি। এবার মানে ওর ওই ফ্রেন্ডশিপটা ভাঙার পর থেকে স্টার্ট করে আজকের দিন অবধি নানান রকম সমস্যায় আমি পড়েছি ওর রিলেটেড। এবারে আমি বলবো না যে ও এর মধ্যে ইনভলভ ছিল কি না, আমি জানি না ইনভলভ ছিল কি না, এরকমভাবে কারো ব্যাপারে না জেনে বলাটা আমার ঠিক হবে না, কিন্তু নানান রকম সমস্যার মধ্যে আমি পড়েছি ওকে রিলেটেডই। অনেক থ্রেটস আমায় শুনতে হয়েছে অনেকের থেকে, যাদের আমি চিনি না, তারা আমাকে অনেক রকম স্ল্যাংস বলেছে, অনেক রকম ফেসবুকে মেসেজ করেছে। তো সব জায়গায় ওর নাম উঠে এসছে। এবারে এখন আমি যদি বলি যে এর পেছনে ও আছে, তো আমি সেটা বলতে পারবো না, এটা বলাটা ঠিক না। বাট হ্যাঁ, ওর রেফারেন্স নিয়েই আমাকে অনেক কিছু বলেছে। আমি কারোর নাম নেব না এখানে, বিকজ ওই যে বললাম, নাম নেওয়া কারোর ঠিক না। আমার কাছে কোনো প্রুফও নেই যে আমি সেই মেসেজগুলো দেখাবো, কিন্তু ঠিক আছে, আমি সেটা নিয়ে কখনো ওকে কখনো চার্জ করিনি 2023 অবধি। 2024-এ জানুয়ারির দিকে একটা খুব খারাপ জিনিস হয়। কী হয় জিনিসটা? যে আমাকে ওরই কিছু ফ্রেন্ড মিলে মেসেজ করে, ফেসবুকে মেসেজ করে অনেক রকম স্ল্যাংস ইউজ করে, ঠিক আছে? আমি আজ অবধিও জানি না রিজনটা কী, আর কী স্ল্যাংস বলেছে সেটাও আমি বলতে পারবো না, বলাটা ঠিকও না, কারণ বাট এইটুকু বলতে পারি যে আমার বাড়ির লোককে নিয়ে অনেক কিছু বলা হয়েছে। এইবারে 2020 থেকে 2024 অবধি আমি কম করে হলেও প্রচুরবার চেষ্টা করেছি যাতে ওর সাথে ফ্রেন্ডশিপটাকে ফিরিয়ে নেওয়া যায়, ঠিক করে নেওয়া যায়, ঠিক আছে? হয়তো তোমরা বলতে পারো আমি বেশি করেছি, এতটা করার দরকার ছিল না, বাট ওই যে বললাম, আমার ওই টাইমের ওই ম্যাচিউরিটিতে মনে হয়েছিল যে হয়তো আমার একবার ওর সাথে ফ্রেন্ডশিপটা ঠিক করে নেওয়ার দরকার আছে। তো সেই ম্যাচিউরিটি থেকেই আমি করার চেষ্টা করেছি।
তো 2020 থেকে 24-এর মধ্যে আমি আমার অনেক ফ্রেন্ডস আছে তাদের হেল্প নিয়ে আমি ওকে অনেকবার মেসেজ করিয়েছি যাতে ঠিক করা যায়। অনেক রকম আমাদের 2020-তে যখন দুর্গা পুজো এলো সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওতে আমার একটা শর্ট রোল ছিল, সেটা ওকে আমি পাঠিয়েছিলাম। আমি জানি না ও দেখেছি কি না, কিন্তু সব কিছু করেই কোনোভাবে এই রিলেশনটা ঠিক করা গেল না। এবারে সত্যি বলতে আমার নিজেকে খুব গিল্টি ফিলিং হচ্ছিল। আমার মনে হচ্ছিল হয়তো আমার কোনো রিজনের জন্যই আমাদের এই ফ্রেন্ডশিপটা ভেঙেছে। আরও গিল্টি ফিলিং হচ্ছিল কারণ তার আগে কিছু ঝামেলা ওর সাথে আমার হয়ে গেছিলো, ঠিক আছে? সেটার কি হয়েছিল আমি বলছি না, হয়েছিল কিছু ঝামেলা, কিন্তু তাও আমি নিজের থেকে ইনিশিয়েটিভ নিয়েই ওর সাথে কথা বলার চেষ্টা করেছি। তো এরকম করে 2021 গেল, 2022 গেল, 2023-র এন্ড থেকে স্টার্ট করে 2024-এর জানুয়ারি টাইমে আমার কাছে নানান রকম মেসেজ, নানান রকম আজে বাজে কথা, অনেক নোংরা কথা আমার কাছে এসছে, কিন্তু আমি ওগুলোকে ইগনোর করে গেছি। পরবর্তীকালে 2024-ই যখন লিমিটটা ক্রস করে গেল ওই মেসেজগুলো আসার, মেসেজগুলো এমন না যে শুধুমাত্র ফেসবুকে এসছে, হোয়াটসঅ্যাপেও এসছে অনেকভাবে অনেক নাম্বার থেকে, তখন যখন লিমিটটা ক্রস করে গেল সেই সময় আমি আমার কিছু বন্ধুর সাহায্যে বন্ধুদের সাহায্যে নিয়ে আমি ওই মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করি। এবারে হ্যাঁ, আমি অস্বীকার করব না, এখানে আমারও কিছু ভুল ছিল, আমারও এরম করা ঠিক হয়নি ওর সাথে। হয়তো আমার কিছু বন্ধুদের ব্যাপারটা এটা বললাম যে বন্ধুদের সাহায্যে ওর সাথে কথা বলার চেষ্টা করি, সেটা আমার প্রসেসটা ঠিক হয়নি, হয়তো আমার নিজেই ওকে জিজ্ঞেস করা উচিত ছিল। বাট আমার প্রচণ্ড রাগ হয়েছিল, তার জন্য আমি এই রাস্তাটা নিয়েছিলাম। এবারে তো এটা গেল ওর ঘটনাটা, ঠিক আছে? এবারে মেন পার্টে আসি, যেটার জন্য এই ভিডিওটা বানাই। এবারে মেন পার্টটায় আসি। এই যে এতগুলো ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম, ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে, তারপরে আমাদের কথা বন্ধ হয়ে যাওয়া, তারপরে মাঝে কিছু ঘটনা ঘটা, তো এই টাইমে আমার প্রচণ্ড মেন্টাল স্ট্রেস গেছিলো আমার মনের মধ্যে। আমি কারোর সাথে সেইভাবে কথা বলতাম না। এর মধ্যে দুটো রিজন। একটা রিজন ছিল যে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ ভেঙে গেছিলো। হ্যাঁ, ফ্রেন্ডশিপ, দেখো আমি এখন ব্যাপারটা হলো যে যদি আমি এখন ফ্রেন্ডশিপ ওয়ার্ডটা বারবার ইউজ করি, তোমাদের কারোর না কারোর মধ্যেই ব্যাপারটা আসবে যে এতবার ফ্রেন্ডশিপ ওয়ার্ডটা কেন ইউজ করছে। দেখো, আমি মিথ্যে বলবো না, বাট আমার ওকে পছন্দ ছিল, ঠিক আছে? তো এই কারণেও একটা অবসেশন ক্রিয়েট হয়ে গেছিলো আমার মধ্যে, কিন্তু আমার কোনো ইন্টেনশন খারাপ ছিল না যে ওর সাথে কথা বলে আমি কোনো রকম কোনো খারাপ কিছু করবো বা বলবো ওর নামে। আমি সিম্পলি আমাদের ফ্রেন্ডশিপটাকে ঠিক করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি কোনো কারণে। এবার এই এতগুলো বছরে, আজকে এটা 2026, আর ওই ইনসিডেন্টটা স্টার্ট হয়েছে 2019 থেকে। এই 7 বছরে আমি অনেক রকম মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে গেছি। আমি কাউকে কখনো সেটা শেয়ার করিনি। আমার কিছু ফ্রেন্ডসরা জানে ব্যাপারটা, তারা আমাকে সবসময় বলতো যে তুই মুভ অন করে যা, ছেড়ে দে, বাদ দে, কে কথা বলছে না, এটাই স্বাভাবিক বলা। কিন্তু আমার মনে কি হচ্ছিল সেটা আমি একমাত্র জানি, ঠিক আছে? এবারে ও হ্যাঁ, লাস্টেও যখন আমাদের এই ধরে নাও লাস্টেও আমি যখন এই ধরে নাও 2025-এর 2026-এর বিগিনিংয়েও, না সরি 2024-এর এন্ড 2025-এর এন্ডের দিকে আমি অনেকবার চেষ্টা করেছি যে ওর সাথে ঝামেলাটা মিটিয়ে ঝামেলাটা ঠিক করার,
যাতে একবার লাস্ট একটা ট্রাই নিচ্ছিলাম, বিকজ আফটার অল ওই ইনসিডেন্টটার অনেকগুলো বছর কেটে গেছে। তো আমার এটা একটা ব্যাপার আছে ছোটোবেলা থেকে, যতক্ষণ না কোনো জিনিস আমি ফিক্স করছি কমপ্লিটলি, যতক্ষণ না কোনো রকম অ্যাকনলেজমেন্ট পাচ্ছি, আমার জিনিসটা নিয়ে একটা অস্বস্তি লাগে, একটা আনকমফর্টেবল লাগা স্টার্ট হয় যে কেন করলাম না জিনিসটা, এটা তো করলে ভালো হতো। তো এরকম আমার মধ্যে এই ফিলিংটা আসছিলো। ওই জন্য আমি অনেক রকম নানান রকম চেষ্টা করি, ওর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম নিজে, কিন্তু ও অ্যাজ ইউজুয়াল যেটা আগে করতো, ইগনোর করেছে। ঠিক আছে, ইগনোর করেছে, আর আমি তো কিছু আর জোর করতে পারি না, বাট আমি চেষ্টা করেছি আমার এন্ড থেকে। ইভেন আমি এখনও বলছি যে যদি তুই ভিডিওটা দেখে থাকিস, যা হয়েছে আমাদের মধ্যে ভুলে যা, একবার অ্যাটলিস্ট আমার সাথে অ্যাজ আ ফ্রেন্ড আমরা কথা বলতেই পারি, যদি তোর অসুবিধা কিছু না থাকে। অ্যান্ড আমার কোনো খারাপ ইন্টেনশন নেই এর পেছনে, আমি জাস্ট ফ্রেন্ডশিপটাকে ঠিক করতে চাইছি, কারণ মাঝে অনেক কিছু হয়ে গেছে, তো তো সেই জিনিসটাকে ঠিক করাটা দরকার আছে, ঠিক আছে? তো এবার যেটা বলছিলাম সেটাতে আসি। তো এই টাইম দিয়ে আমার অনেক সময় আমার মেন্টাল স্ট্রেস গেছে। এই টাইমে একটা ইনভিজিবল ফোর্স আমাকে সবসময় কিন্তু মোটিভেট করে গেছে, সেটা হলো লর্ড শ্রীকৃষ্ণ। উনি সবসময় আমাকে কোনো না কোনো প্রবলেম থেকে রাস্তা ঠিক দেখিয়েছে। আমি নিজে বজরংবলীর অনেক বড় ভক্ত। বজরংবলী তো আছেই অল টাইম, কিন্তু শ্রীকৃষ্ণ উনি ইনভিজিবল, যেরকম উনি মহাভারতে অর্জুনকে রাস্তা দেখিয়েছিলেন, সেই সময় উনি কিন্তু অনেকভাবে আমাকে অনেক রকম রাস্তা দিয়েছে। কীরকম রাস্তা দেখিয়েছিল? অনেক রকম নানান রকম ভিডিও, যেগুলো হয়তো ওই সময় আমার দরকার ছিল। দেখো, আমি ইউটিউবটা মেনলি ইউটিউবতে আমি মেনলি দেখতাম প্র্যাঙ্ক ভিডিওস দেখতাম, তারপরে কোনো খেলার ভিডিও দেখতাম। আমার আইডিয়াই ছিল না যে ইউটিউবে কোনো রকম কোনো মোটিভেশন বা সেলফ হেল্প বুক এগুলো থাকতে পারে। কিন্তু ওই কোভিডের টাইমে যখন এই ঝামেলাগুলো চলছিল আমার সাথে, আমি যখন স্ট্রেসড আউট ছিলাম প্রচণ্ড, যার জন্য আমার অনেকের সাথে কথাও হয়নি, আমি কিছু ফুলিশ জিনিস করেও ফেলেছি, ওই সময় ঠিক ভিডিওগুলো দিয়ে উনি কিন্তু আমাকে অনেক রকম হেল্প করেছেন, শ্রীকৃষ্ণ। তো মানে অদ্ভুতভাবেই যেই টপিকে আমার ভিডিও দরকার ছিল, সেই টপিকটা উনি এনে দিয়েছেন আমার সামনে। যেই ব্যাপারটা আমার মাথায় চলছিল, সেটা আমার করা উচিত কি না উচিত, সেটা করে আমার সামনে উনি এনে দিয়েছেন। তো শ্রীকৃষ্ণ আমাকে কিন্তু অনেক হেল্প করেছে ওই সময়টা দিয়ে, আমি কখনোই বলবো না। তো অনেক রকম ভিডিও রেকমেন্ডেশনস আমার কাছে এসেছিল, অনেক রকম কী বলবো, অনেকে আমাকে অনেক ভিডিও পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপের থ্রুতে। তো সেই ভিডিওগুলো দেখে আমার অনেকটাই হেল্প হয়েছিল। এবারে এটা শ্রীকৃষ্ণেরই ইচ্ছা, উনিই চেয়েছিলেন, তাই আমার কাছে ভিডিওগুলো পৌঁছেছে। ইভেন হ্যাঁ, একটা কথা আমি বলি, সেটা হলো যে ওই টাইমে কবির সিংয়ের খুব ট্রেন্ড চলছিল, ঠিক আছে? মানে সেই বেখেয়ালি মে ভি তেরা কিউ খেয়াল আয়, ওই টাইপের একটা ভাইবস ওই সময়, সিন্স আমার টিনেজ একটা ছিল। তো ওই টাইমে অনেকেই যাদের এই সময় হয়েছে, অনেকে নানান রকম, অনেকে নেশা করে, সবার কথা বলছি না, কিছু কিছু লোকেরা ফ্রাস্ট্রেশনে নেশা করেছিল, কিছু কিছু ছেলেরা নেশা করেছে। কিন্তু আমার মাইন্ডে সত্যি বলতে এই নেশা ভান করা বা বন্ধুদের সাথে গিয়ে অন্য কোথাও গিয়ে আড্ডা মারা, এই করা সেই করা, আমার এইগুলো কখনোই আসেনি মনের মধ্যে যে আমার এরকম একটা স্ট্রেস চলছে, তো আমি নেশা পান করবো বা অন্য কিছু করবো, যেটা ইউজুয়ালি আসে এই সময়টা দিয়ে যখন এরকম কন্ডিশনস হয়। তো আমি এটাই বলতে চাই যে
তোমাদের মধ্যে অনেকেই এরকম আছে যাদের এরম হয়তো কন্ডিশনস আমার মতো চলছে, যে তোমাদের মনে হয়তো অনেক কথা আছে, তোমরা নিজেদের সাথে রোজ নিজেরা লড়াই করছো, তোমাদের হয়তো এমন কোনো ছোটো ছোটো ইচ্ছা আছে যেটা ফুলফিল হচ্ছে না বলে তোমরা খুব আপসেট হয়ে আছো, বাট দেখাচ্ছ যে উই আর ভেরি হ্যাপি জাস্ট টু ফিট ইন দ্য সোসাইটি। তো তোমাদেরকে একটা কথাই বলবো, আমি যেটা এতদিনের এক্সপিরিয়েন্সে, এখন আমার 23 ইয়ার্স, আর তখন 17 ইয়ার্স ছিল। তো আমি একটা জিনিসই তোমাদের বলবো যে কখনো না নিজেকে ফেক করবে না কোনো জিনিসের জন্য, ঠিক আছে? তুমি যেরকম তুমি সেইভাবেই থাকো, আর কখনো গিভ আপ করবে না কোনো জিনিসের জন্য। যে আমি এটা ঠেকে শিখেছি, ওই বলে না বাবা মা না, যে তুই ঠেকে শিখবি, এক্সপিরিয়েন্সেই আমি বলছি যে কখনো গিভ আপ করবে না। 4টে জিনিস ডেভেলপ করো, 4টে জিনিস যদি তোমরা ভালো করে ডেভেলপ করতে পারো তোমাদের মধ্যে, তাহলে তোমাদের লাইফ অনেকটা ইজি হয়ে যাবে। একটা হলো পেশেন্স, একটা হলো সাইলেন্স, একটা হলো অবজারভেশন, আর ফোর্থ হলো ডিট্যাচমেন্ট। এর মধ্যে পেশেন্স আর ডিট্যাচমেন্ট এটা টাইমের সাথে অটোমেটিক্যালি চলে আসবে, কিন্তু আমি এত বছরের অভিজ্ঞতায় যেটা আমি বুঝেছি যে সাইলেন্স আর অবজারভেশন এটা মারাত্মক জিনিস। ইভেন আমি নানান রকম বই পড়ি, তার মধ্যে একজন অথর আছে রবার্ট গ্রিন, তার বই পড়ি। উনি ওই বইতে অনেকবার বলেছে যে সাইলেন্স অ্যান্ড অবজারভেশন এই দুটো মারাত্মক জিনিস। তো এই দুটোকে আগে ডেভেলপ করো ভালো করে, সব একদম চুপচাপ থেকে আশেপাশে ভালো করে দেখবি যে কী চলছে কী না চলছে, ঠিক আছে? এইটা একটা ফার্স্ট পয়েন্ট যেটা বললাম, যে নিজেদের কখনো ফেক করবে না কোনো জিনিসের জন্য। তুমি যেরকম না, তুমি অন্য কাউকে ইমপ্রেস করার জন্য, সেটা যেই হোক, ঠিক আছে? সেটা যদি ধরো তোমাদের কোনো ফ্যামিলি মেম্বার্সও হোক, সে যদি তোমাকে বলে যে তুমি এরকম হও ইনস্টেড অফ এরম হওয়া, তুমি সাপোজ মোডি টাইপের, ঠিক আছে? কিন্তু তোমাকে কেউ বললো যে তুই এরকম কেন, তুই নিজেকে চেঞ্জ কর, তো কারোর জন্য নিজেকে চেঞ্জ করবে না। নিজে যেরকম আছো অরিজিনাল ফর্মটাই মেনটেন রাখো, যেরকম ড্রেস পরতে পছন্দ করো, যেরকম ভাবে থাকতে পছন্দ করো সেইভাবেই থাকো। কখনো জাস্ট টু ইমপ্রেস সামবডি কোনো দিন কিছু করবে না, ঠিক আছে? হ্যাঁ, এর মানে কিন্তু এটা নয় যে নিজের কাজের ক্ষেত্রে, নিজের ক্যারিয়ারের ক্ষেত্রেও ছাড়া নিজেকে কখনো কারোর জন্য চেঞ্জ করবে না, তাতে কেউ থাকুক বা না থাকুক, তুমি তোমার মতো ভালো করে থাকো। এটাই বলার ছিল। ভিডিওটা যদি একটু বড় হয়ে যায় দেখো ভালো করে। আর লাস্টে একটা কথাই অ্যাড করব, যে যদি তুমি কখনো, এটাও একটা বোনাস অ্যাডভাইস, যে তুমি যদি কখনো কোনো ভুল করে থাকো না, কখনো হেসিটেট করবে না অ্যাপোলজি চাওয়ার আগে। এটা ভাববে না যে আমি অ্যাপোলজি চাইতে গেলে আমি ওই মানুষটার কাছে ছোট হয়ে যাব। তুমি তোমার কর্ম করবে, ফল কী হবে সেটা তোমার হাতে নেই। নিষ্কাম কর্ম, যেটা শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতেও বলেছে, যে তুমি হে পার্থ তুম আপনা কাম করতে যাও, ফল কি চিন্তা না করো। তুমি তোমার সব কাজ করো, রেজাল্ট কী হবে সেটা তোমার হাতে নেই, আমার হাতেও নেই রেজাল্ট কী হবে। আর শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রাখো, উনি যা করবেন উনি তোমার জন্য সবসময় ভালো করবেন। হরে কৃষ্ণ।